হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব WBSU বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো, তো তোমাদের সবার জন্য আজকে আমাদের আলোচনার বিষয় নিয়ে এসেছি পাওয়ার অ্যান্ড অথরিটি এবং টাইপস অর লিকেজ কি কি রয়েছে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা অনলাইনে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে যে সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য রেখেছি আমরা, তোমরা এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা তোমরা প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ আছে যে পিস্টিক্যাল এডুকেশন বলে, সেই অ্যাপের মাধ্যমেও আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো, পাওয়ার অ্যান্ড অথরিটি কি আছে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান এই পাওয়ার এবং অথরিটি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানে পাওয়ার এবং অথরিটি দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধারণা, যেখানে সমাজ, রাষ্ট্র, সরকার, আইন এবং রাজনৈতিক প্রতিষ্ঠান এবং মানুষের আচরণ বোঝানোর জন্য এই দুটি ধারণা খুবই অপরিহার্য। যদিও অনেক সময় পাওয়ার এবং অথরিটিকে একই অর্থে ব্যবহার করা যায়, বাস্তবে কিন্তু তা একই না, আলাদা আলাদা অর্থ রয়েছে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক কাঠামোকে ব্যাখ্যা করলে আমরা পাওয়ার এবং অথরিটির আলাদা আলাদা যে ব্যাখ্যা বা মানে আছে সেটা আমরা বুঝতে পারবো। তো সবার প্রথমে দেখো, পাওয়ার মানে কি বা ক্ষমতা কাকে বলে। দেখো, তো পাওয়ার হলো এমন এক ক্ষমতা যার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের আচরণ, সিদ্ধান্ত বা কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করতে পারে, এমনকি সেই ব্যক্তি সম্মত না হলেও, ঠিক আছে, কোনো ব্যক্তি সম্মত না হলেও তাকে সেই কাজটা করাতে আমরা বাধ্য করতে পারি। ঠিক আছে, তো এটাকেই আমরা বলবো পাওয়ার। ম্যাক্স ওয়েবারের মতে পাওয়ার হলো এমন একটি ক্ষমতা যার দ্বারা একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্যের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে। অন্য কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তির উপর এক ব্যক্তি যার হাতে পাওয়ার থাকবে বা ক্ষমতা থাকবে, সে কিন্তু তার ইচ্ছাটা সেই অপর ব্যক্তির উপর চাপিয়ে দিতে পারে, সে রাজি হোক বা না রাজি হোক। তো এটা হচ্ছে কি পাওয়ার বলা হয়। তারপরে কি রবার্ট ডাল এর মতে পাওয়ার মানে হলো এ এর সেই ক্ষমতা। ধরো এ কোনো একটা এখানে ব্যক্তি, ঠিক আছে, তো এ হলো সেই ক্ষমতা যা বি হলো আরেকটা ব্যক্তি, যে এমন কিছু করতে বাধ্য করতে পারে যা বি এর করতে চাইতো না বা কোনো ইচ্ছাই নেই। ঠিক আছে, তাহলে এ কোনো একটা ব্যক্তির পাওয়ার আছে এবং সেই পাওয়ারের ও প্রয়োগ করে বি কোনো একটা ব্যক্তিকে ও জোর জবরদস্তি সেই কাজটা করাতে কিন্তু বাধ্য করতে পারে। যদি বি এর ইচ্ছা না থাকে তবুও কিন্তু সেই কাজটা তাকে করতে হতে পারে। তো এটাই হলো পাওয়ার। বৈশিষ্ট্য কি আছে দেখো, এটি প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। ঠিক আছে, পাওয়ার যার কাছে থাকবে সে কিন্তু প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখবে। 2 নম্বর, জবরদস্তি বা বাধ্য করার শক্তি থাকতে পারে। ঠিক আছে, যে কোনো ব্যক্তিকে জবরদস্তি বা বাধ্য করে সেই কাজটাও করিয়ে নিতে পারবে। 3 নম্বর, আইনগত বা অবৈধ উভয়ভাবে ব্যবহার করতে পারে। যার কাছে পাওয়ার আছে সে আইনগত দিক থেকেও তার পাওয়ারটাকে ব্যবহার করতে পারবে, ক্ষমতাটাকে ব্যবহার করতে পারবে, বা অবৈধভাবেও সে তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারে। ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র সকল পর্যায়েই পাওয়ার থাকে এবং পাওয়ার প্রায় অসমভাবে বণ্টিত, কেউ বেশি বা কেউ কম পেয়ে থাকে। সবার কাছে কিন্তু ক্ষমতা একই থাকে না, কারো কাছে বেশি থাকে, কারো কাছে কম থাকে। এবার এর উৎস দাও কি আছে। প্রথম হলো শক্তি বা বল প্রয়োগের মাধ্যমে আমরা ক্ষমতা প্রয়োগ করতে পারি। তারপরে হচ্ছে আর্থিক ক্ষমতা। ঠিক আছে, যার কাছে আর্থিক দিক থেকে যে বেশি উন্নত তার কাছে পাওয়ার তত বেশি থাকে বা ক্ষমতাও তত বেশি থাকে। তারপরে রয়েছে জ্ঞান বা দক্ষতা। ঠিক আছে, জ্ঞান হিসেবেও অনেকে ক্ষমতাশীল হতে পারে জ্ঞানের মাধ্যমে।
পদ এবং মর্যাদা এবং তারপরে সমর্থন বা জনপ্রিয়তা হিসেবেও কোনো ব্যক্তির পাওয়ার বা ক্ষমতা নির্ভর করে থাকে। এরপরে রয়েছে কি দেখো, আচ্ছা, কোয়েসিভ পাওয়ার বা বল প্রয়োগমূলক ক্ষমতা কি? জবরদস্তি, শাস্তি বা ভয়ের মাধ্যমে অন্যকে নিয়ন্ত্রণ করা যে পাওয়ারটা থাকে, ঠিক আছে, জবরদস্তি করে বা বল প্রয়োগ করে বা তাকে ভয় দেখিয়ে যে পাওয়ারটা আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় কোয়েসিভ পাওয়ার বা বল প্রয়োগ পাওয়ার, যেমন পুলিশ বা সেনাবাহিনী যেই পাওয়ার বা ক্ষমতাটা প্রয়োগ করে থাকে। তারপরে রয়েছে 2 নম্বর ইকোনমিক পাওয়ার বা অর্থনৈতিক ক্ষমতা, যেমন সম্পদ, টাকা, পণ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা, যেমন বড় ব্যবসায়ী, কর্পোরেট ইত্যাদিদের হাতে যেই ক্ষমতাটা থাকে তাদের হচ্ছে ইকোনমিক পাওয়ার, মানে তাদের হাতে যদি টাকা পয়সার পরিমাণ যাদের কাছে বেশি থাকে তারাই এই ক্ষমতার অধিকারী। তারপরে রয়েছে পলিটিক্যাল পাওয়ার, যেমন রাষ্ট্র পরিচালনা, নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভৃতিকে আমরা পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতা হিসেবে বলে থাকি। নেক্সট আছে আইডিওলজিক্যাল পাওয়ার, যেমন কি মতাদর্শ, শিক্ষা, মিডিয়া, সংস্কৃতির মাধ্যমে ব্যক্তি বা সমাজকে প্রভাবিত করার যে ক্ষমতাটা থাকে সেটাকে আমরা বলবো আইডিওলজিক্যাল পাওয়ার, যেমন ধর্মীয় নেতা বা চিন্তাবিদ বা মিডিয়া। তারপরে রয়েছে 5 নম্বরে মিলিটারি পাওয়ার, যেমন কি সশস্ত্র বাহিনী শক্তি বা প্রতিরক্ষার জন্য যে ক্ষমতা বা পাওয়ার তাদের থাকে সেটাকেই আমরা বলবো মিলিটারি পাওয়ার বা সামরিক ক্ষমতা। তারপরে রয়েছে সেটা হচ্ছে সফট পাওয়ার, যেমন জোর নয়, আকর্ষণ, সংস্কৃতি, আদর্শের মাধ্যমে প্রভাব বিস্তার করাটাকেই বলা হবে সফট পাওয়ার, মানে কোনো প্রকারের জোর না দেখিয়ে শুধুমাত্র তার আকর্ষণের বা সংস্কৃতি বা আদর্শের মাধ্যমে যদি তার ক্ষমতা থাকে তাহলে সেটাকে আমরা বলবো সফট পাওয়ার, যেমন শিক্ষা, মিডিয়া বা কূটনীতি এই সমস্তকে আমরা বলবো সফট পাওয়ার। তারপরে রয়েছে অথরিটি এর প্রকারভেদ, পাওয়ার গেল, এরপরে রয়েছে অথরিটি কি দেখো। অথরিটি হচ্ছে ম্যাক্স ওয়েবার অনুযায়ী অথরিটিকে 3টে ভাগে এখানে বিভক্ত করা হয়েছে। প্রথমটা হচ্ছে ট্রেডিশনাল অথরিটি, ঠিক আছে, ট্রেডিশনাল অথরিটি যেমন পুরনো রীতিনীতি, আচার অনুষ্ঠান, বংশগত মর্যাদার উপর প্রতিষ্ঠিত কর্তৃত্ব, এটাকে আমরা বলবো ট্রেডিশনাল অথরিটি, যেমন রাজা মহারাজা বা প্রধান ধর্মীয় গুরু এই সমস্তদের হাতে যেই সমস্ত থাকে অথরিটি বা কর্তৃত্ব, এটা হচ্ছে ট্রেডিশনাল অথরিটি। তারপরে রয়েছে ক্যারিসম্যাটিক অথরিটি, যেমন ব্যক্তির ব্যক্তিত্ব, নেতৃত্ব, আকর্ষণ, বীরত্ব বা বিশেষ গুণের উপর ভিত্তি করে গঠিত যেই সমস্ত অথরিটি, যেমন গান্ধীজি, নেতাজি বা মার্টিন লুথার কিং। এবং 3 নম্বরে রয়েছে লিগ্যাল রেশনাল অথরিটি, যেমন আইন, সংবিধান, অফিসের নিয়ম, পদের উপর ভিত্তি করে যে কর্তৃত্ব গড়ে ওঠে সেটাকে আমরা বলবো লিগ্যাল রিজনাল অথরিটি। এবার কি দেখো লিঙ্কেজ বিটুইন দ্য পাওয়ার এন্ড অথরিটি কি কি রয়েছে, পাওয়ার এবং অথরিটির মধ্যে সম্পর্কগুলো কি কি রয়েছে এটা আমরা এবার দেখে নেব। দেখো প্রথমে অথরিটির সংজ্ঞাটা আমরা পড়ে নিই। তো অথরিটি হলো বৈধ বা স্বীকৃত ক্ষমতা যা সমাজ বা আইন দ্বারা মেনে নেওয়া হয় এবং যার প্রতি মানুষ স্বেচ্ছায় আনুগত্য দেখায়, ঠিক আছে। তো অথরিটি হলো এমন এক ক্ষমতা যেটা হচ্ছে বৈধ থাকবে এবং স্বীকৃতি থাকবে, ঠিক আছে। তারপরে কি সমাজ বা আইন দ্বারা মেনে নেওয়ার মতো এবং স্বেচ্ছায় আনুগত্য দেখায়, এটাকে আমরা বলবো অথরিটি। ম্যাক্স ওয়েবারের মতে অথরিটি হলো সেই ক্ষমতা যা বৈধতার ভিত্তিতে গঠিত এবং মানুষ স্বেচ্ছায় মান্য করে। স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় মানুষ যেটাকে মেনে চলে, এবং যেটা হচ্ছে যেই ক্ষমতা বৈধতার সাথে গঠিত হয়েছে সেটাকেই আমরা বলবো অথরিটি। এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে, প্রথমেটা হলো এটি বৈধ এবং স্বীকৃতি, ঠিক আছে, বৈধভাবে গঠিত হয় এবং এর স্বীকৃতি গঠিত বা স্বীকৃতা প্রাপ্ত করে। 2 নম্বরে রয়েছে কি মানুষ স্বেচ্ছায় মান্য করে, ঠিক আছে, মানুষ হচ্ছে নিজের ইচ্ছায় এই অথরিটিটাকে মেনে চলে। তারপরে 3 নম্বরে রয়েছে কি এটি আইন, নীতি, নৈতিকতা ও প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তারপরে রয়েছে 4 নম্বর জোর বা শক্তি সাধারণত লাগে না, ঠিক আছে, অথরিটি মানুষ যখন মানে সে নিজের ইচ্ছায় মানে, তো সেটাকে মানার জন্য কাউকে জোর দেওয়া হয় না বা জোর জবরদস্তি বা শাস্তিরও কোনো দরকার পড়ে না। তারপরে রয়েছে কি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখে, ঠিক আছে, অথরিটি হচ্ছে দীর্ঘমেয়াদী হয় এবং এটা হচ্ছে স্থিতিশীলতা বজায় রাখে। আচ্ছা,
এরপরে অথরিটির প্রকারভেদটা তো আমরা পড়ে নিলাম। আচ্ছা, এরপরে কি লিঙ্কেজ, দেখো লিঙ্কেজটা কি আছে। প্রথম হলো অথরিটি হলো পাওয়ার এর বৈধ রূপ, ঠিক আছে, অথরিটি হলো পাওয়ার এর বৈধ রূপ। এখানে সব অথরিটিতেই পাওয়ার থাকে, কিন্তু সব পাওয়ারেই অথরিটি থাকে না। যেমন একজন পুলিশ অফিসারের পাওয়ার বৈধ, তাই এটি অথরিটি, ঠিক আছে, পুলিশ অফিসারের পাওয়ার যেটা, এটা হচ্ছে একটা বৈধ পাওয়ার, এই জন্য তার অথরিটি থাকে, কিন্তু সব পাওয়ারই অথরিটি প্রাপ্ত হয় না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নাম্বার হলো পাওয়ার ছাড়া অথরিটি কার্যকর নয়। যেমন কোনো কর্তৃত্বকে প্রয়োগ করতে কিছু পাওয়ার থাকা প্রয়োজন। যেমন বিচারপতি রায় দিলেও পুলিশ পাওয়ার না থাকলে তা বাস্তবায়ন সম্ভব নয়, ঠিক আছে, বিচারপতির রায় থাকা সত্ত্বেও পুলিশের কাছে যদি সেই পাওয়ারটা না থাকে তাহলে কিন্তু এটা বাস্তবায়ন করা যায় না। তারপরে 3 নম্বরে রয়েছে অথরিটি পাওয়ারকে স্থিতিশীল করে। যেমন অথরিটি থাকলে সমাজ পাওয়ারকে সহজে গ্রহণ করে এবং তা স্থায়ী হয়। আর 4 নম্বরে হচ্ছে পলিটিক্যাল পাওয়ার সাধারণত অথরিটি এর উপর নির্ভরশীল। যেমন আইন, সংবিধান এবং নির্বাচন রাজনৈতিক কর্তৃত্বকে বৈধতা দেয়। আচ্ছা, এরপরে দেখি কি আছে, একটু পজ করো তো। আচ্ছা, এরপরে রয়েছে 5 নাম্বার, যেটা হচ্ছে ক্যারিসমেটিক পাওয়ার অথরিটি। এখানে কি হয়, এখানে হচ্ছে যে পরিণত হতে পারে, যেমন নেতার ব্যক্তিত্ব, আচ্ছা, নেতার ব্যক্তিগত আকর্ষণ থেকে জনসমর্থন সৃষ্টি হয়, যা পরে আইনগত কর্তৃত্বের রূপ নিতে পারে, যেমন বিপ্লবী নেতা এবং রাষ্ট্রনেতা, ঠিক আছে। এবং 6 নম্বরে আছে পাওয়ার অ্যান্ড অথরিটি মিলেই রাষ্ট্র গঠিত হয়, ঠিক আছে, পাওয়ার এবং অথরিটি দুটো মিলেই কিন্তু রাষ্ট্রের গঠন হয়। যেমন রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত নেওয়া এবং তা মানুষকে মান্য করানো উভয়েরই অপরিহার্য, ঠিক আছে। অথরিটি যদি না থাকে তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য যে পাওয়ার দেওয়া থাকবে সেই পাওয়ারটা কিন্তু সঠিকভাবে সেখানকার মানুষদের উপরে প্রযোজ্য হবে না, বা সেটা তারা মানতে চাইবে না। আচ্ছা, পাওয়ার এবং অথরিটি রাজনৈতিক জীবনের দুই কেন্দ্রীয় ধারণা। পাওয়ার মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, আর অথরিটি সমাজকে নিয়ম শৃঙ্খলা এবং বৈধতার কাঠামোর মধ্যে রাখে। আধুনিক রাষ্ট্রে আইনগত যুক্তিসঙ্গত অথরিটি এবং প্রশাসনিক পাওয়ার উভয়েরই সামঞ্জস্যই রাষ্ট্রকে স্থিতিশীল রাখে এবং সমাজকে উন্নয়নের পথে নিয়ে যায়। তো এটাই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।